হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হাজির হয়েছি রাশিয়ান সাসপেন্সে ভরা রোমান্টিক অ্যাডভেঞ্চার একটা মুভি নিয়ে। বাস্তব জীবনের সাথে রূপকথার এক অপূর্ব সংমিশ্রণে বানানো এই রাশিয়ান গল্পটা দেখলে আপনিও একটা পজিটিভ অনুভূতি পাবেন। তো দেরি না করে চলুন গল্পে চলে যাই। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে আমরা দেখি একজন রানী একটা বাচ্চাকে রাজপ্রাসাদের মিনার থেকে নিচে ফেলে দিচ্ছে, আর ঠিক তখনই 7টা কাক উড়ে এসে বাচ্চাটার কাপড় ধরে বাচ্চাটাকে উদ্ধার করে। রানী বাচ্চাটাকে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। সে খেয়াল করেনি যে কাকগুলো বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়েছে। আর ঠিক এই দৃশ্যের পরেই কাহিনী চলে যায় 22 বছর পরের ঘটনাতে। মাত্রই আমরা যে দুষ্টু রানীকে দেখলাম তার রাজ্যেরই একটা গ্রাম দেখানো হয়। পাহাড়ের গা ঘেঁষে একটা সুন্দর সুখী গ্রাম। তবে এই গ্রামের পাশের জঙ্গলেই একটা ডাইনি বাস করত, আর তাকে ডাইনি বলা হতো কারণ তিনি নাকি মানুষের বদলে বিড়ালের বাচ্চার জন্ম দিয়েছে। সে কারণে ভয়ে কেউ ওই জঙ্গলের দিকটায় যায় না। তবে ভাবুন তো, বাস্তবে তা কি আদৌ সম্ভব? ওহো, এটা তো গল্পে যে কোনো কিছুই হতে পারে। অবশ্য বর্তমানে মানুষ এত বেশি বিলাই প্রেমী হয়ে গেছে, হয়তো সত্য এমন কিছু হলে মানুষ খুশিও হতে পারে। আর আমি নিজেও পার্সোনালি বিড়াল পছন্দ করি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এই গ্রামেরই বেকারিওয়ালার ঘরে একটা বাচ্চা মেয়ের জন্ম হয়, আর তার নাম রাখা হয় ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার পরিবারের সবাই সারাদিন বেকারির বিভিন্ন জিনিসপত্র বানাতো। তো সময় যায় আর ভিক্টোরিয়া আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু কোনো এক অজানা কারণে ভিক্টোরিয়ার বাবা মা সবসময় মন খারাপ করেই থাকে। কখনো তাদের তেমন হাসতে দেখা যায় না। এদিকে ভিক্টোরিয়া ছিল অনেক দুষ্টু। সে সারাদিন পুরো গ্রামেই দুষ্টুমি করে বেড়াতো আর সবাইকে জ্বালাতো। একদিন সে তার বন্ধুদের সাথে খেলতে খেলতে বাড়ির উপরতলার রুমে চলে যায়। সেখানে গিয়ে একটা বড় ট্রাঙ্ক খুলে দেখে ছেলেদের অনেকগুলো জামা কাপড় আর জুতা রাখা। সে এগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ এই বাড়িতে তো সে বাদে আর কোনো বাচ্চা নেই। তাহলে এতগুলো ছেলেদের কাপড় কোথা থেকে আসলো? তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাকে বকা না দিয়ে খুব হাসি মুখেই বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু তারপর থেকেই ভিক্টোরিয়ার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে। সে তার বাবাকে জিজ্ঞেস করে, এগুলো কার জামা আর এই ঘরে আসা নিষেধ কেন? তার বাবা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায় আর এখন ভিক্টোরিয়া বড় হয়ে গেছে। তো একদিন আমরা দেখি ভিক্টোরিয়া তার মায়ের সাথে কাপড় সেলাই করছিল। মেয়েটার কাপড় সেলাই মন বসছে না, আর সেটা তার পাশে বসে থাকা আন্টি খেয়াল করে। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, পাশের বাসার আন্টিরা অপেক্ষায় থাকে এমন সুযোগের। একটু ডানে বায়ে কিছু দেখেছে তো সোজা গিয়ে পরিবারের কাছে নালিশ করে দেয়। এখানেও ঠিক তাই হয়। আর সে সোজা গিয়ে ভিক্টোরিয়ার মাকে এই বিষয়টা জানায়, কিন্তু তার মা কিছুই বলে না। সবকিছু দেখেও শুধু মন খারাপ করেই থাকে। তখনই ভিক্টোরিয়ার মেজাজ খারাপ হয়ে যায়, আর সে তার মাকে বলে, ছোটবেলা থেকেই আমি কোনো অকাজ করলে আমাকে কখনো তোমরা বকা দাও না। সারাদিন শুধু কাপড় বানাতেই ব্যস্ত থাকো। উপরতলায় তো অনেকগুলো জামা কাপড় বানানো আছে, কিন্তু সেগুলো কি জন্য বানাচ্ছ? এত ছেলেদের কাপড় কেন বানাও? আমার থেকে তোমরা কি লুকাচ্ছ? মানে বুঝতে পারছো তোমরা, ছোটবেলায় তো আমরা মায়ের হাতে উদুমসে মার খাওয়ার ভয়ে ভুল করেও এমন সাহস দেখাতাম না। আর এই মেয়ে আল্লাদে বাঁচে না। কেন তাকে বকা দেওয়া হয় না এজন্য তার ভালো লাগে না। কিন্তু অবাক করা বিষয়, মেয়ের মুখ থেকে এত কিছু শোনার পরেও তার মা তাকে কিছুই বলে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রানী ডায়না আর তার দুই ছেলে অ্যাডাম আর হ্যারিকে তারা গ্রাম পরিদর্শন করতে বের হয়েছে। গ্রামের লোকেরা তাদেরকে অভিবাদন জানায় আর সবাই রং বেরঙের পোশাক পরে হাজির হয়েছে। চারিদিকে একটা উৎসব ভাব। আর রাজ্যের রানী আর রাজকুমারদেরকে স্বাগত জানাতে সেখানে ভিক্টোরিয়া আর তার বান্ধবীরাও এসে উপস্থিত হয়েছিল। রাজকুমাররা যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন ভিক্টোরিয়া আর তার বান্ধবীরা বলাবলি করছে রাজকুমার অ্যাডামের বাবা নাকি তার ভুলের কারণেই মারা গেছে। এরপর থেকে সে কথা বলার সময় তোতলায়। আর এই মেয়েগুলো এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে যদি তাদের মধ্যে কাউকে রাজকুমার অ্যাডাম বিয়ে করে নিত। আহা, রাজকুমারকে বিয়ে করার কি স্বপ্ন তাদের। এসব শুনে ভিক্টোরিয়া তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আর হঠাৎ সেই বান্ধবীদের মধ্যেই একজন বলে ওঠে গ্রামের 7 জন ছেলের হঠাৎ উধাও হয়ে যাওয়ার কথা। ভিক্টোরিয়া এই সম্পর্কে কিছুই জানতো না, আর তাই সে এই খবরটা শুনে একটু অবাক হয়ে যায়। বান্ধবীদেরকে বলে, কি লুকাচ্ছ তোমরা আমার থেকে? আমি কেন এই ব্যাপারে কিছু জানি না? আর তখন তার এক বান্ধবী বলে, এই কাহিনী জানতে হলে তোমাকে জঙ্গলের সেই ডাইনির কাছে যেতে হবে। আমরা কিছুই বলতে পারবো না। ভিক্টোরিয়া মেয়েটা ছোটবেলা থেকে অনেক জেদি টাইপের ছিল, আর তাই এই রহস্য না জেনে তার কিছুতেই ঘুম আসবে না। আর তাই সে একাই জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। যখন সে জঙ্গলের মধ্যে গেল তখন একটা কালো বিড়াল তাকে পথ দেখিয়ে দিচ্ছিল। কালো বিড়ালের সাহায্যে ভিক্টোরিয়া ডাইনির বাড়িতে পৌঁছে যায়। আজকাল দেখছি বিড়ালরাও ট্যুর গাইড হয়, কি যে একটা অবস্থা। যাই হোক, এখানে একটা ছোট ঘরের ভিতরে থাকতো সেই ডাইনি। আসলে সে ডাইনি নাকি অন্য কিছু সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আমরা দেখি সেই ডাইনির বাড়ির ভেতরে অনেকগুলো বিড়াল, আর সেগুলো দেখতেও বেশ কিউট। চারপাশে এত বিড়াল দেখে মনে হচ্ছিল যেন একটা ম্যাও কিংডমে ঢুকে পড়েছে। ভিক্টোরিয়া ডাইনিকে দেখে বলে, ও তুমি কি সেই ডাইনি যে কিনা বিড়ালের বাচ্চাকে জন্ম দিয়েছিলে? তখন ওই ডাইনি বলে, মানুষ তো কত কিছুই বলে, তার সব কি সত্যি? আর আমার কথা না হয় বাদই দাও, এটা বলো তুমি কি
তোমার 7 ভাইয়ের ব্যাপারে জানতে এখানে এসেছো? এটা শুনে ভিক্টোরিয়া অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি শুনেছি গ্রামে 7 জন ছেলে উধাও হয়ে গিয়েছে, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? তুমি তাদেরকে আমার ভাই বলছো কেন? তখন ডাইনি ভিক্টোরিয়াকে তার ছোট্ট কুটিরে বসতে দেয় আর বলে, তোমার মা জানে সেই 7 জন ছেলের ব্যাপারে, আর তোমার মা বহু বছর ধরে তার মনের কথা চেপে রেখেছে, কিন্তু তার স্মৃতিতে এখনো সেই সব কিছু ভেসে বেড়াচ্ছে। তখন ডাইনিটা ভিক্টোরিয়াকে একটা জাদুর চিরুনি দেয় আর বলে, তোমার মায়ের চুলে এই জাদুর চিরুনিটা দিলেই তুমি সব ঘটনা বুঝতে পারবে আর তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। সবকিছু শুনে ভিক্টোরিয়া চিরুনিটা হাতে নেয়। তখন ডাইনি আরো বলে, তোমার মা একটা মন্ত্র শিখেছিল যেটা মন থেকে পাঠ করলেই যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যেত, কিন্তু তা শুধু একবারই কাজ করত। তোমার মা একটা ভুল করেছিল, আসলে তোমার মা ছেলে সন্তান চাইতেন না, চাইতেন একজন মেয়ে সন্তান, তাই সবসময় সে মন্ত্র পড়তে থাকতো। আর বাকি ঘটনা জানতে হলে তোমাকে এই জাদুর চিরুনির মাধ্যমেই জানতে হবে। এসব শুনে ভিক্টোরিয়া সেই চিরুনি নিয়ে ঘরে ফিরে আসে। তাকে তার মা বাবা জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। আর ভিক্টোরিয়া অপেক্ষা করতে থাকে কখন রাত হবে। রাত হলেই ভিক্টোরিয়া সেই চিরুনি তার মায়ের মাথায় দিয়ে তার মেমোরি দেখতে শুরু করে। আর তার মায়ের মেমোরিতে সে দেখে একদিন তার 7 ভাই খেলছিল, তারা অনেক দুষ্টমি করত, কিন্তু তার মা চাইতো তার ছেলেরা তার কাজে একটু সাহায্য করুক, কিন্তু ছেলেগুলো সাহায্য তো করতোই না, উল্টো তিনি যেসব খাবারগুলো বানাতো সেগুলো 7 জন মিলে কাড়াকাড়ি করে খেয়ে ফেলতো। আর তাই একদিন রাগ করে তার মা বলে বসে, তোমরা সবসময় খাবার নিয়ে এমন কাকের মতো কাড়াকাড়ি করো কেন? তোমরা তো মানুষ না হয়ে কাক হয়ে জন্মাতে পারতে। আর সেই ডাইনির কথা মতো মন্ত্রের প্রভাব একবারই কাজ করত, সেজন্য মন্ত্রের প্রভাবেই 7 ভাই সাথে সাথেই কাক হয়ে যায় আর সেখান থেকে উড়ে যায়। প্রিয় মুভিম্যানের বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, মায়ের মনে কষ্ট দিলে সে বদদোয়া কবুল হতে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। এটা তো একটা সিনেমা মাত্র, বাস্তবেও মায়ের বদদোয়া তোমার জীবন ধ্বংস করে দিতে পারে, তাই সবসময় তার সাথে ভালো ব্যবহার করবে। আর এই ঘটনার পরেই ভিক্টোরিয়ার বাবা মা সন্তান হারানোর ভয়ে আর কোনোদিন ভিক্টোরিয়াকে বকাও দেয়নি। আর এই সবকিছু দেখে ভিক্টোরিয়া খুব কষ্ট পায় আর সে ভাবে সে সবকিছু একাই ঠিক করে ফেলবে। পরের দিন সে আবারও সেই ডাইনির কাছে যায় আর ডাইনিকে বলে, কি করলে আমার ভাইরা আবারও মানুষ হতে পারবে? কোনো একটা উপায় তো অবশ্যই আছে, আর সেটা যত কঠিনই হোক না কেন আমাকে সেটা করতেই হবে। তুমি শুধু একবার আমাকে বলো আমি কিভাবে এই সব কিছু ঠিক করতে পারি। তখন ডাইনি বলে, একটা উপায় আছে, তোমাকে একটা বিশেষ গাছ দিয়ে সুতা বের করতে হবে, আর সেই সুতা দিয়েই তোমার 7 ভাইয়ের জন্য জামা বানাতে হবে। কিন্তু এখানে সব থেকে বড় শর্ত হচ্ছে, যতদিন তুমি সব জামা সেলাই না করতে পারবে ততদিন পর্যন্ত তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। ডাইনি আরো বলে, যখন তুমি এই জামা সেলাই করে 7 জনকে পরিয়ে দিয়ে বলবে আবার মানুষ হয়ে যাও, তখনই তারা মানুষ হয়ে যাবে। এই কঠিন চ্যালেঞ্জ হাসি মুখে মেনে নেয় ভিক্টোরিয়া। সে যে কোনো কিছুর বিনিময়ে তার 7 ভাইকেই ফিরিয়ে আনতে চায়। ভিক্টোরিয়া ডাইনিকে জিজ্ঞাসা করে, আমি এই গাছ কোথায় পাবো? তখন ডাইনি বলে, জঙ্গলের পাশে একটা নদী বয়ে যাচ্ছে, সেটা পার করে পাহাড়ে উঠলেই এই বিশেষ ধরনের গাছ দেখতে পাবে, কিন্তু সাবধান, এই গাছে সূচের মতো কাটা থাকে, আর এই সব কাজ তোমাকে একাই করতে হবে। ভিক্টোরিয়া দেরি না করে কাজে নেমে পড়ে। ভাইদের প্রতি কতটা ভালোবাসা না থাকলে সে এই বিপজ্জনক কাজ করার আগে এক মুহূর্তও ভাবেনি। এজন্যই হয়তো মানুষ বলে, যার একটা বোন নেই সে মায়ের আরেক রূপ দেখেনি। এর পরের দৃশ্যে আমরা দেখি ভিক্টোরিয়া জঙ্গল আর নদী পার করে সেই পাহাড়ের কাছে চলে এসেছে, আর পাহাড়ের ঢালে পৌঁছাতেই ভিক্টোরিয়া সেই বিশেষ গাছগুলো দেখতে পায়। সেগুলো তখন হাওয়ার সাথে দোল খাচ্ছিল, কিন্তু এখানে আসতে আসতে ভিক্টোরিয়ার বেশ রাত হয়ে গেছে, তাই ডাইনির কথা মতো সে পাহাড়ের পিচ্ছিল পাথর বেয়ে উপরে একটা গুহায় চলে যায়। ভিক্টোরিয়া গুহায় ঢুকে দেখে আসলে এটা একটা বিশাল গুহা ছিল, আর এই গুহার ভেতরেই একটা বিশাল পাখির বাসা তৈরি করা। সাধারণ পাখির বাসা এত বড় হয় না, কিন্তু সে ক্লান্ত থাকায় সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই সে দেখে 7 জন ছেলে সেই পাখির বাসায় ঘুমিয়ে আছে। তখন সে বুঝতে পারে এরাই আসলে তার ভাই, আর সে তার ভাইদেরকে এত কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে তার এক ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু হাত বুলানোর কারণে তার ভাইয়ের ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভাঙতেই তারা আবারও কাক হয়ে যাচ্ছিল। আর এটা দেখে ভিক্টোরিয়া বুঝতে পারে শুধুমাত্র ঘুমন্ত অবস্থায় তাদের উপরে জাদুমন্ত্র কাজ করতো না, তাই তারা মানুষ হিসেবেই ঘুমাচ্ছিল। কিন্তু এবার কাকে রূপান্তরিত হওয়ার পরেও তার ভাইরা তার বোনকে চিনে ফেলে। আর পরের দিন থেকে দেরি না করে ভিক্টোরিয়া তার কাজে নেমে পড়ে। পাহাড়ের নিচে গিয়ে ভিক্টোরিয়া সেই বিশেষ গাছগুলো তুলতে শুরু করে, কিন্তু গাছে থাকা কাটার কারণে ভিক্টোরিয়া বেশ ব্যথা পাচ্ছিল। তারপরেও সে তার কাজ থামায় না। বারবার সেই গাছের কাটা তার হাতের বিভিন্ন জায়গায় ফোটার কারণে তার হাতে বেশ ক্ষত হয়ে যায়। আর এমনকি কাজ করতে গিয়ে একসময় সে হোঁচট খেয়ে সেই কাটাওয়ালা গাছের ভিতরেই পড়ে যায়, আর পড়ে যাওয়ার কারণে সে বেশ ব্যথাও পায়, হাতে পায়ে কাটা বিঁধে যায়। আর এই গাছের বিষাক্ত কাটাগুলো তাকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। ব্যথা সহ্য করতে না পেরে সে কষ্টে কাঁদতে থাকে। আর সেই কাকগুলো ভিক্টোরিয়ার এই অবস্থা দেখে তার কাছে এসে জোরে জোরে ডাকতে থাকে। আসলে কাক হওয়া সত্ত্বেও ভিক্টোরিয়া তো তাদের বোন ছিল, আর তাই বোনের উপরে আলাদা টান তাদের। আর তাদের ডাক শুনে ভিক্টোরিয়া আবারও সাহস পায়। সে উঠে বসে আর আবারও গাছগুলো তুলতে থাকে, কারণ সে বুঝতে পারছিল এখানে সে একা না, তার মনোবল বাড়ানোর জন্য তার ভাইরাও তার সাথেই আছে। আর এবার সে থামে না, সব যন্ত্রণা সহ্য করে সে অনেকগুলো গাছ তুলে ফেলে। আর রাত হলেই সে পাহাড়ের গুহায় উঠে তার ভাইদের সাথেই ঘুমিয়ে পড়তো। আর সে পরের দিন আবারও অনেকগুলো গাছ উঠায়। আর এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। সে জঙ্গল থেকে ফলমূল আর মাশরুম এগুলো খেয়েই দিন পার করছিল। আর এভাবেই ধীরে ধীরে ভিক্টোরিয়ার সাথে তার ভাইদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। গুহার মধ্যে ভাই
বোনেরা একসাথে খেলতে শুরু করে আর এইভাবে তাদের সময় বেশ ভালোই কাটছিল। আর পর্যাপ্ত গাছ তুলে ফেলার পর ভিক্টোরিয়া সেগুলো নদীর পানিতে ভিজিয়ে রাখে যাতে সেগুলো থেকে সুতা তৈরি করতে পারে। সে গাছগুলো পানিতে ভিজায় আর উপর থেকে কাকগুলো ভিক্টোরিয়াকে পাহারা দেয়। কিন্তু এদিকে অনেক কাজ করার কারণে ভিক্টোরিয়ার ক্ষুধা লেগেছিল আর তাই সে পাশে থাকা ভুট্টার খেতে আসে ভুট্টা খাওয়ার জন্য। কিন্তু তখনই সেখানে আসে রাজকুমার হ্যারি আর রাজকুমার অ্যাডাম। অ্যাডামকে দেখে ভিক্টোরিয়া লুকিয়ে পড়ে। হ্যারি অ্যাডামকে বলছিল যে এই ভুট্টার ক্ষেতের চারপাশে বেড়া দিয়ে দিতে হবে যাতে করে জঙ্গলি শুকরে সে ভুট্টার ক্ষেত নষ্ট করতে না পারে। অ্যাডাম তোতলানোর কারণে কথা কমই বলতো, তাই সে এই ব্যাপারেও কিছুই বলে না। কিন্তু হ্যারি তখন হঠাৎ করে আকাশের দিকে গুলি ছোড়ে আর গুলির শব্দ শুনে ক্ষেতের ভিতরে থাকা একটা শুকর পালাতে গিয়ে ভিক্টোরিয়ার সামনে চলে আসে। বেচারি ভয় পেলেও চুপ করে থাকে, কারণ ভিক্টোরিয়া যদি কথা বলে তাহলে তার ভাইরা আর মানুষ হতে পারবে না। তাই ভিক্টোরিয়া উঠে দৌড় দেয়, শুকরও তার পেছনে পেছনে দৌড়ায়। কিন্তু হঠাৎ করেই হোঁচট খেয়ে ভিক্টোরিয়া পড়ে যায়। রাজকুমার হ্যারি শুকরের দিকে তাক করে গুলি ছোড়ে আর তখনই শুকরটা মারা যায়। ভিক্টোরিয়া অল্পের জন্য বেঁচে গেছে। আর শুকরটা মারা গেছে কিনা এটা দেখার জন্য হ্যারি তখন ক্ষেতের ভিতরে লোক পাঠায়। কিন্তু তখনই ভিক্টোরিয়া আবারও উঠে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। হ্যারি ভাবে এটা হয়তো আরেকটা শুকর, আর তাই সেই ভিক্টোরিয়াকেই একটা শুকর ভেবে তার দিকে গুলি ছুটতে যায়। আসলে ভুট্টার ক্ষেত অনেক বড় হওয়ায় ভিতরে কে আছে সেটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না। কিন্তু বনের এমন বিপদ দেখে কাকগুলো এসে হ্যারিকে আক্রমণ করে আর তার চারপাশে এমন ভাবে উঠতে শুরু করে যাতে সে গুলি করতে না পারে। কিন্তু তখনই হ্যারি একটা গুলি ছোড়ে আর সেই গুলিটা গিয়ে একটা কাকের গায়ে লাগে আর সাথে সাথে এই কাকটা মাটিতে পড়ে যায়। এটা দেখে অ্যাডামের বেশ মায়া হয় আর তাই সে বলে আমাদের উচিত কাকটাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। কিন্তু হ্যারি বলে আমরা এটা কেন করতে যাব, তার থেকে আরেকটা গুলি করে ওকে মেরেই ফেলি। কিন্তু হ্যারি যখন কাকটাকে গুলি করতে যাবে ঠিক তখনই ভিক্টোরিয়া ক্ষেতের ভেতর থেকে বের হয়ে আসে আর সে হ্যারির দিকে পাথর মারে। পাথর মেরে হ্যারির নিশানা নষ্ট করে দেয় আর এই সুযোগেই সে তার ভাই কাককে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর আগেই হ্যারি ভিক্টোরিয়ার চুল ধরে ফেলে আর তাকে বলে তোমার কত বড় সাহস, তুমি রাজকুমারকে আক্রমণ করেছো। কিন্তু ভিক্টোরিয়া কথা না বলার কারণে চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছিল। তখনই অ্যাডাম বলে হ্যারি ওকে ছেড়ে দাও, একটা মেয়ের সাথে তোমার এই ব্যবহার করা মোটেই ঠিক হচ্ছে না। কিন্তু হ্যারি কোনো কথাই শুনছিল না। ভিক্টোরিয়া নিজেকে বাঁচাতে হ্যারির হাতে কামড় দিয়ে আবারও ক্ষেতের ভিতরে দৌড় দেয়। কামড়ের জন্য হ্যারি ব্যথায় চিৎকার করে ওঠে। ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যেতে চাইলে হ্যারি তার পেছনে ঘোড়া নিয়ে যেতে শুরু করে। অ্যাডাম তাকে অনেক নিষেধ করলেও সে কিছুতেই শুনতে চাচ্ছিল না। তখন অ্যাডাম ভাবে হ্যারি যদি কোনোভাবে ভিক্টোরিয়াকে ধরে ফেলে তাহলে তার সাথে কোনো খারাপ কিছু করবে, তাই সে তাকে বাঁচাতে আকাশের দিকে গুলি ছোড়ে আর গুলির শব্দে হ্যারির ঘোড়া ভয় পেয়ে সেখানেই থেমে যায়। হ্যারি তখন অ্যাডামকে বলে তুমি কি করছো। অ্যাডাম তখন চেষ্টা করে কথার মধ্যে হ্যারিকে ব্যস্ত রাখতে যাতে করে ভিক্টোরিয়া সেখান থেকে পালানোর সময় পায়। আর অ্যাডামের এই বুদ্ধিটা কাজেও লাগে, কারণ কিছুক্ষণের মধ্যেই ভিক্টোরিয়া জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে যায়। আর ভিক্টোরিয়া তখন তার ভাইকে বাঁচাতে সোজা ড্যানির বাড়ির দিকে যেতে থাকে আর তার পিছু পিছু তার বাকি ভাইগুলো আকাশে উড়ে উড়ে আসছিল। ড্যানির বাড়িতে এসে ভিক্টোরিয়া ইশারায় তাকে সবকিছু বলতে থাকে। এদিকে বেহুশ হয়ে যাওয়ার কারণে কাকটা আবারও মানুষে পরিণত হয়েছে। কি একটা অভিশাপ লাগলো তাই না। এজন্যই সাধারণত মায়েদের উচিত বাচ্চাদেরকে বুঝে শুনে বকা দেওয়া। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ডাইনি ভিক্টোরিয়ার আহত ভাইটাকে চিকিৎসা দিচ্ছে। ডাইনি ভিক্টোরিয়াকে বলে চিন্তার কোনো কারণ নেই, তোমার ভাই বেঁচে যাবে। সারাদিনের ক্লান্তি নিয়ে ভিক্টোরিয়া ঘুমিয়ে যায় আর তখন ডাইনি তার জাদুর চিরুনি ভিক্টোরিয়ার মাথায় দিয়ে দেখতে থাকে সমস্ত ঘটনাগুলো আর কি কি ঘটেছে সবকিছু দেখে ডাইনির খুব মায়া লাগে। অপরদিকে আবার মাঝরাতে ভিক্টোরিয়া ঘুম থেকে ওঠার পর সে দেখে ডাইনি ঘুমাচ্ছে আর এটা দেখে তখন তার মাথায় জাদুর চিরুনির কথা আসে। সেই জাদুর চিরুনি ডাইনির মাথায় দিয়ে জানতে চায় আসলে ডাইনিটা কে। মাথায় চিরুনি দেওয়ার পর সে দেখতে পায় ডাইনিটা আসলে এই রাজ্যের রানী ইরা। রানী ইরা আর রাজা পরস্পরকে অনেক ভালোবাসতো, কিন্তু একটা যুদ্ধে রাজা মারা যায়, এতে রানী অনেক কষ্ট পায়। আর রানী ইরা তখন গর্ভবতী ছিল। রাজা তার বাচ্চাকে দেখতে পারেনি বলে রানীর অনেক আফসোস হয়। কিন্তু তখন রাজার বোন রানীকে এসে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার দেখাশোনা করব। আর এটা বলে তার স্বামীকে নিয়ে সে এই রাজ্যে এসেই থাকতে শুরু করে। রাজকুমারীর নাম ছিল ডায়না। আর রাজকুমারী ডায়না আসলে লোভী ছিল। সে ভেবেছিল ভাই মারা যাওয়ার পর সমস্ত রাজ্য সে একাই ভোগ করবে, কিন্তু এখানে এসে গর্ভবতী রানীকে দেখে তার প্ল্যান মাটি হয়ে যায়। আর তাই সে একটা প্ল্যান বানায় আর নিজের জামার ভেতরে কাপড় ঢুকিয়ে সবাইকে বলে যখন থেকে রানী গর্ভবতী তখন থেকে আমিও গর্ভবতী। এর পরের দৃশ্যে দেখা যায় রানী ইরার প্রসব বেদনা উঠেছে আর তখন রাজকুমারী ডায়না রানীকে একটা ওষুধ খাইয়ে দেয়। ওষুধটা খাওয়ার পর রানী বেহুশ হয়ে যায়। এরপর যখন রানী সেন্স আসে সে দেখে বিছানায় একটা বিড়াল ছানা রাখা আর বিছানার চারপাশে পাদ্রী আর সিস্টাররা দাঁড়িয়ে আছে। রাজকুমারী তখন রানীকে ডাইনি হিসেবে ঘোষণা দেয় আর এই খবর সব দিকে ছড়িয়ে পড়তেই পরের দিন রাজপ্রাসাদের একটা খোলা জায়গায় রানীকে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরে আসলে কি ঘটেছিল সেটা জানার আগেই ডাইনির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ আমরা রানী ইরাকেই তো ডাইনি হিসেবে চিনেছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা তার পরিচয় জেনে গেছি তাই এখন থেকে তাকে রানীই বলবো। তো রানী ইরার ঘুম ভাঙতেই সে বলে এবার কি তুমি বুঝতে পেরেছো আমি ডাইনি নাকি অন্য কিছু। আর ভিক্টোরিয়া তখন ইশারা করে বোঝায় যে সে বাকি গল্পটা জানতে চায়। তখন রানী বলে আমাকে বাঁচিয়েছিল আসলে একটা ভালো ডাইনি আর সেই আমাকে সব জাদু মন্ত্র শিখিয়েছে আর এই জাদুর চিরুনিটা সেই আমাকে দিয়েছে। ডাইনি মানেই যে সবসময় খারাপ আসলে এমন না, কিছু ভালো ডাইনিও আছে যারা মানুষদেরকে সাহায্য করে। তো যাই হোক কথা বলতে বলতে তারা
একসময় খেয়াল করে কাকটা সুস্থ হয়ে গেছে আর সে নাড়াচড়া করছে। আর তাই ভাইকে নিয়ে ভিক্টোরিয়া বাড়ি থেকে বের হলে রানী তাকে বলে, জাদুর চিরুনির সাহায্যে আমি গতকাল কি কি ঘটেছিল সেগুলো দেখেছিলাম। আর সে এটাও বলে রাজকুমার অ্যাডাম যতটা ভালো তার ভাই হ্যারি ঠিক ততটাই খারাপ, আর তাই হ্যারির থেকে সাবধানে থেকো। কিন্তু ভিক্টোরিয়ার তো এখনো অনেক কাজ বাকি, তাই সে তার ভাইকে নিয়ে আবারও সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই গাছগুলো থেকে সুতা বের করার জন্য সে নদী থেকে গাছগুলো তুলে সেগুলো রোদে শুকাতে দেয়। এই কাজ করার সময় কাকগুলো ভিক্টোরিয়ার আশেপাশে খেলা করছিল। ঠিক তখনই সেখানে রাজকুমার অ্যাডাম চলে আসে। ভিক্টোরিয়া ভয়ে ভয়ে একটা পাথর হাতে তুলে নেয়। তখন অ্যাডাম বলে, ভয় পেও না, কারণ আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আসলে সে তার ভাই হ্যারির মতো একদমই ছিল না, সে ভিক্টোরিয়া এবং কাকেদের খোঁজ নিতে এসেছে। অ্যাডামের কথা শুনে ভিক্টোরিয়া একটু সাহস পায় আর দেখে রাজকুমার অ্যাডাম কথায় কথায় তোতলায়। তখন ভিক্টোরিয়া অ্যাডামকে একটা দীর্ঘশ্বাস নিতে বলে, আর দীর্ঘশ্বাস নেওয়ার ফলে অ্যাডামের তোতলানো থেমে যায়। সে ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ভিক্টোরিয়া অ্যাডামকে ইশারায় বলে সে এই বিশেষ গাছগুলো থেকে সুতা বের করবে, যাতে করে সেই সুতোগুলো দিয়ে সে জামা বানাতে পারে, আর এই কাজের জন্যই সে এখানে এসেছে। আর অ্যাডাম তখন একটা জিনিস খেয়াল করে, আসলে সে এতদিন সবসময় অনেক অস্থির আর অন্যদের সাথে আনকমফোর্টেবল থাকার কারণেই তোতলাতো, অথচ ভিক্টোরিয়ার সাথে সে খুব শান্তভাবেই কথা বলছে। আর তখন ভিক্টোরিয়া অ্যাডামের হাতে ক্ষত দেখতে পায়। ক্ষত দেখে ভিক্টোরিয়া তার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর ব্যাস, ছেলে মানুষের আর কি লাগে। আর অ্যাডামও এতেই খুশি হয়ে যায়। রাজকুমার ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে, তুমি কথা বলছো না কেন? তুমি কি কথা বলতে পারো না? তখন ভিক্টোরিয়া তাকে ইশারায় চুপ থাকতে বলে। আর এরপর রাজকুমার অ্যাডাম সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর আরো কয়েকদিন পার হয়ে যায়। গাছগুলো শুকিয়ে সুতো বের করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভিক্টোরিয়া গুহার ভেতরে তার ভাইদের সাথে সময় কাটাতে থাকে। তারপরের দৃশ্যে দেখা যায় ভিক্টোরিয়া নদীর পাশে পাথরের উপরে বসে গাছের ছাল থেকে সুতা ছড়াচ্ছিল। তখন অ্যাডাম কিছু ফুল আর খাবার নিয়ে ভিক্টোরিয়ার সাথে আবারও দেখা করতে আসে। ইভেন সে ভিক্টোরিয়াকে কাজেও সাহায্য করে। দুজনে মিলে সেই গাছগুলো থেকে ময়লা ঝাড়তে থাকে। এভাবে করতে করতে তারা একে অন্যের কাছে চলে যায়, মানে প্রেমে পড়ে যায় আর কি। এরপরে একদিন হঠাৎ বৃষ্টি নামে। ভিক্টোরিয়া নদীর কাছেই দাঁড়িয়েছিল। তড়িঘড়ি করে সে পাহাড়ের উপরে উঠে যায় সেই শুকনো গাছের ছালগুলোকে তোলার জন্য, কিন্তু ততক্ষণে সে বৃষ্টিতে ভিজে যায়। আর বৃষ্টিতে ভেজার কারণে তার জ্বর চলে আসে। বহুদিন ধরে ঠিকমতো খাবার না খাওয়ায় আর নিজের প্রতি অবহেলার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই গুহায় এসে সে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে সে এত বেশি দুর্বল হয়েছিল যে উঠেও দাঁড়াতে পারছিল না। সে গুহার ভেতরেই বেহুশের মতো পড়ে থাকে। এটা দেখে কাকগুলো রাজকুমার অ্যাডামের কাছে চলে আসে। অ্যাডামের রুমের জানালার কাছে এসে তারা গ্লাস ঠোকাতে থাকে। আর এটা দেখে অ্যাডাম কিছু একটা হয়েছে বুঝতে পেরে জানালা খুলে দেয়। কাকগুলো তখন রাজকুমারের রুমে ঢুকে তার কোট আর একটা কম্বল নিয়ে সেখান থেকে আবারও উঠতে শুরু করে। আর সেই সাথে অ্যাডামের মাথায় টোকা দিয়ে ইশারা করে তাদের সাথে যাওয়ার জন্য। আর অ্যাডামও তখন কিছু একটা বুঝতে পেরে তাদের সাথেই চলতে শুরু করে। আর দেখতে দেখতেই সে কাকদেরকে ফলো করে পাহাড়ের চূড়ায় সেই গুহার কাছে চলে আসে। অ্যাডাম গুহার ভেতরে ঢুকে দেখে ভিক্টোরিয়া বেহুশের মতো পড়ে আছে, তার গায়ে ভীষণ জ্বর। আর তাই সাথে সাথেই ভিক্টোরিয়াকে কোলে নিয়ে রাজকুমার ঘোড়ায় চলে প্রাসাদে চলে আসে। প্রাসাদে এসেই সে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে ভিক্টোরিয়া চিকিৎসা করে আর বলে টেনশনের কোনো কারণ নেই, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। রাজকুমারী ডায়ানা সংবাদ পেয়ে সেখানে দৌড়ে আসে আর এসে দেখে রাজকুমারের বিছানায় ভিক্টোরিয়া। তখন ডায়ানা বলে, আগে তুমি বিড়াল কুকুর নিয়ে আসতে আর এখন তুমি মানুষও নিয়ে এসেছো, তাড়াতাড়ি একে এখান থেকে বিদায় করো। এটা শুনে বাইরে থাকা কাকগুলো জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে ঢোকে আর ডায়ানাকে ডিস্টার্ব করতে শুরু করে। রাজকুমার অ্যাডাম রেগে গিয়ে বলে, কেউ কাক আর ভিক্টোরিয়ার গায়ে হাত তুলবে না। ভিক্টোরিয়া এই রাজ্যের হবু রানী, কারণ রাজকুমার অ্যাডামই ছিল এই রাজ্যের পরবর্তী রাজা। আগে সে তোতলাতো বলে তার রাজা হওয়ার সম্ভাবনা ছিল না, যেহেতু এখন সে তোতলায় না আর তাই সে পরবর্তী রাজা হওয়ার জন্য যোগ্য। রাজকুমারী ডায়ানা তার এই তোতলানো বন্ধ হওয়ার কারণে খুব অবাক হয়ে যায় আর সে অ্যাডামকে জিজ্ঞেস করে, তুমি তোতলানো ছাড়া কথা বলছো কিভাবে? রাজকুমার অ্যাডাম তখন বলে, ভিক্টোরিয়া আমার সাথে থাকলে আমি তোতলাই না, আর আমি বড় ছেলে, তাই নিয়ম অনুযায়ী পরবর্তী রাজা আমিই হব। অ্যাডামের এমন কথা শোনার পর ডায়ানা হাসি দিয়ে বলে, ঠিক আছে, তুমি যা বলবে সেটাই তো হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন ভিক্টোরিয়ার জ্ঞান ফেরে সে প্রাসাদ থেকে চলে যেতে চায়, কিন্তু অ্যাডাম তাকে যেতে দেয় না। ভিক্টোরিয়া ইশারা করে বোঝায় তার জামা সেলাই করতে হবে। তখন অ্যাডাম বলে, তুমি এখানে বসেও জামা তৈরি করতে পারবে। অন্যদিকে তখন রাজকুমারী ডায়ানা হ্যারিকে বলছিল, তোমার ভাই তো এখন আর তোতলায় না, আর তাই সেই পরবর্তী রাজা হবে। এমন কিছু করো যাতে সে আবারও তোতলামো শুরু করে। তখন হ্যারি বলে, কি করলে আবার সে তোতলাবে? রাজকুমারী ডায়ানা বলে, অ্যাডামকে ভয় দেখাও, ভয় দেখালেই সে আবারও তোতলাবে। পরের দিন অ্যাডাম গাছের ছালগুলো রাজপ্রাসাদে নিয়ে আসে আর এটা দেখে ভিক্টোরিয়া খুব খুশি হয়। সেই দিন রাতে অ্যাডাম ভিক্টোরিয়াকে নিয়ে ডাইনিং এ খেতে যায়। রাজকুমারী ডায়ানা এটা দেখে বলে, জঙ্গলের মেয়েকে তুমি রাজঘরানাতে খেতে নিয়ে এসেছো? রাজকুমার অ্যাডাম বলে, ভিক্টোরিয়া হচ্ছে রাজ্যের হবু রানী, তাই তার সাথে ভালোভাবে কথা বলবে। রাজকুমারী ডায়ানা জানতো অ্যাডামই আসলে পরবর্তী সময়ের রাজা, আর এজন্য সে তখন কিছু না বলে হ্যারিকে নিয়ে ঘরে চলে যায়। অ্যাডাম তখন ভিক্টোরিয়াকে বলে, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমি এই রাজ্যের রানী, তুমি আমার সাথেই থাকবে। পরের দিন দেখা যায় রাজকুমার অ্যাডাম ধুমধাম করে ভিক্টোরিয়াকে বিয়ে করে। সমস্ত রাজ্য জুড়ে অনুষ্ঠান করা হয়, কিন্তু ভিক্টোরিয়ার
সে সবকিছুতেই মন নেই। সে এক মন দিয়ে কাপড় বুনতে থাকে, কিন্তু রাজকুমারী ডায়না তখন অন্য প্ল্যান করছিল। তাই সে ভিক্টোরিয়ার কাছে এসে তার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। আর এভাবে আরো কয়েক মাস কেটে যায়। একটা সময় দেখা যায় ভিক্টোরিয়া এখন প্রেগনেন্ট, আর তার কাপড় বোনার কাজও প্রায় শেষের দিকে। সে প্রেগনেন্ট হওয়ার পর রাজকুমারী ডায়না যেন তার প্রতি একটু বেশি আদর যত্ন দেখাচ্ছিল, এমনকি তার খাওয়া দাওয়ার ব্যাপারেও সেই নজর রাখে। এমন সময় একদিন রাজকুমারী ডায়না তার ছোট ছেলে হ্যারিকে বলে, উত্তরপ্রদেশের রাজকন্যার নিমন্ত্রণ এসেছে, তুমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। মায়ের কথা মতো হ্যারি সেখানে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় অ্যাডাম ভিক্টোরিয়াকে নিয়ে বিশাল একটা দিঘিতে নৌকা ভ্রমণ করছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর গাছগাছালিতে ভরা, মাঝখানে বিশাল শান্ত জলরাশি। সেখানে নৌকার উপরে তারা দুজনে অনেক রোমান্টিক সময় পার করছিল। ঠিক তখন রাজকুমারী ডায়না সেখানে দৌড়ে আসে, আর সে তার হাতে থাকা একটা চিঠি দেখিয়ে বলে, রাজকুমার হ্যারি উত্তরপ্রদেশে গিয়ে বিপদে পড়েছে, তুমি এখনই গিয়ে তাকে বাঁচাও। তো রাজকুমার অ্যাডাম বলে, ভিক্টোরিয়াকে এ অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু রাজকুমারী ডায়না তখন জেদ ধরে বলে, তুমি ভবিষ্যৎ রাজা হবে, অথচ তুমি তোমার ছোট ভাইকে বাঁচাতে চাচ্ছ না। তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? আর তাছাড়া সে তোমার আপন ভাই, তুমি ভিক্টোরিয়াকে নিয়ে এত চিন্তা করছো কেন? ভিক্টোরিয়ার জন্য তো আমরা আছি, আমি তাকে দেখে রাখবো, ভিক্টোরিয়ার যত্নের কোনো কমতি হবে না। এরপর রাজকুমার অ্যাডাম কিছু সৈন্য নিয়ে উত্তরপ্রদেশের দিকে রওনা দেয়। আর অ্যাডাম যখন রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল, ভিক্টোরিয়া তাকে শেষবারের মতো রাজপ্রাসাদের ছাদ থেকেই বিদায় জানায়। ওই দিন রাতেই রাজকুমারী ডায়না ভিক্টোরিয়ার রুমে এসে বলে, এখন থেকে তোমার যত্নাদি করার জন্য আমি তোমার সাথে থাকবো। ভিক্টোরিয়ার খাস দাসী তাকে বলে, রানীর যত্ন করার জন্য আমি তো আছি, আপনাকে কষ্ট করতে হবে না। কিন্তু ডায়না দাসীকে বলে, আজ থেকে তোমার আর কোনো কাজ নেই, ভিক্টোরিয়ার সব দেখাশোনা আমিই করব। এই বলে সে দাসীকে রুম থেকে বের করে দেয়, আর সে ভিক্টোরিয়াকে একটা বাটিতে করে শরবত খেতে দেয়। শরবত খেতে দিয়ে ডায়না সেখানেই ঘুমিয়ে পড়ে। ভিক্টোরিয়া সরল মনে সেই শরবতটা খেয়ে নেয়। কিন্তু বেশ কিছুদিন ধরেই রাজকুমারী ডায়নার আচরণ ভিক্টোরিয়ার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছিল, আর তাই ভিক্টোরিয়া সেই জাদুর চিরুনিটা বের করে ডায়নার মাথায় রাখে, যাতে করে সে কি ভাবছে তা জানা যেতে পারে। ভিক্টোরিয়া দেখতে পায় ডায়নার মাথায় রানী ইরার কিছু স্মৃতি সংরক্ষিত ছিল। রানী ইরা যখন গর্ভবতী ছিল, তখন রাজা তাকে রেখে যুদ্ধে গিয়েছিল। সেখানে রাজার মৃত্যুর খবর শুনতে পেয়ে রাজকুমারী ডায়না রানীকে বলে, আমিও গর্ভবতী, আর যেহেতু ভাই মারা গেছে, তাই আমি এখন থেকে তোমার সেবা করতে চাই। এই বলে সে সেখানে তার সাথেই থাকতে শুরু করে। কিছুদিন পর যখন রানী ইরার প্রসব যন্ত্রণা হয়, তখন ডায়না রানী ইরাকেও একই রকমের শরবত খেতে দেয়। শরবত খেয়ে রানীর প্রসব যন্ত্রণা বেড়ে যায়। এই সুযোগে রানীর বিছানায় বিড়ালের ছানা রেখে চারিদিকে ছড়িয়ে দেয় রানী ইরা বিড়ালের জন্ম দিয়েছে, কিন্তু আসলে রানী ইরা একটা ছেলের জন্ম দিয়েছিল। আর এই ভয়ানক চক্রান্তের দৃশ্য দেখার পর ভিক্টোরিয়া ভয়ে সেখান থেকে তার জামাগুলো নিয়ে দৌড়ে পালাতে যায়। কিন্তু তখনই ডায়নার ওষুধ কাজ করা শুরু করে দেয়, আর ভিক্টোরিয়া প্রচন্ড পেটের ব্যথায় মাটিতে পড়ে যায়। এটা দেখে ডায়না অনেক খুশি হয়। কিছুক্ষণের মধ্যে ভিক্টোরিয়া অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ভিক্টোরিয়ার জন্ম নেওয়া বাচ্চাটাকে ডায়না রাজপ্রাসাদের পেছনের নদীতে ফেলে দেয়। যদিও তাড়াহুড়ো করতে গিয়ে ডায়না খেয়াল করেনি বাচ্চাটা নিচে পড়ার আগেই কিছু কাক এসে তার কাপড় কামড়ে তাকে বাঁচিয়ে নিয়েছে। অপরদিকে ভিক্টোরিয়ার জ্ঞান ফিরতেই দেখে তার পাশে পাদ্রী দাঁড়ানো, আর তার বিছানায় একটা কাকের বাচ্চা রাখা। ডায়না সবাইকে বলে ভিক্টোরিয়া সারাদিন কাকের সাথে খেলা করে, আর তাই সেও কাকের বাচ্চায় জন্ম দিয়েছে। ভিক্টোরিয়া তবুও কাউকে কিছুই বলে না, সে তখনও চুপচাপ কাপড় বুনে যাচ্ছিল। ডায়না তখন সৈনিকদেরকে ডাক দিয়ে ভিক্টোরিয়াকে জেলে বন্দী করে দেয়, আর তাই ভিক্টোরিয়ার শেষ কাপড়টা অসমাপ্তই থেকে যায়। ভিক্টোরিয়ার খাস দাসী তখন তাকে জেলের ভেতরে সেই কাপড়টা এনে পৌঁছে দেয়। সে কাপড়টা পেয়ে সারা রাত জেগে কাজটা সম্পন্ন করে। আর পরের দিনই ডায়না ভিক্টোরিয়াকে আগুনে পুড়িয়ে মারার জন্য একটা মঞ্চ তৈরি করে। দূর থেকে সবকিছু কাকগুলো দেখছিল, আর বিপদ বুঝতে পেরে তারা দ্রুত অ্যাডামকে খবর দিতে যায়। পরের দিন রাজ্যের প্রজাদের সামনেই ভিক্টোরিয়ার হাত থেকে সেই 60টা কাপড় মঞ্চের উপরে ফেলে দিয়ে তাকে সহ সেই মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঞ্চে আগুন ছড়িয়ে পড়বে ঠিক তার আগেই সেখানে কাকগুলো এসে ওই কাপড়গুলোর উপর বসে পড়ে, আর ভিক্টোরিয়া তখন বলে ওঠে, তোমরা মানুষ হয়ে যাও। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সবগুলো কাক সাথে সাথেই মানুষে পরিণত হয়ে যায়। তারা 7 ভাই মিলে ভিক্টোরিয়াকে সেই আগুনের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে আসে। কিন্তু ডায়না তার সৈনিকদেরকে বলে, এদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলো। তখন সৈনিকদের সাথে তার ভাইদের লড়াই শুরু হয়। এমন সময় সেখানে অ্যাডামও এসে পৌঁছায়, আর তাকে দেখে ডায়না চমকে গিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে এলে? তখন ভিক্টোরিয়ার এক ভাই বলে, আমরা তাকে নিয়ে এসেছি, সে এখন সবটাই জানবে। এদিকে ডায়না তখন আবারও অভিনয় করতে শুরু করে, আর সে অ্যাডামকে বলে, তুমি আমার ছেলে, আমি কি তোমাকে মিথ্যা বলবো? ভিক্টোরিয়া একটা কাকের জন্ম দিয়েছে, আর ও একটা ডাইনি, ওকে মেরে ফেলো। কিন্তু ঠিক তখনই সেখানে রানী ইরা ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। এরপর ইরা ডায়নার চুলের মুঠি ধরে অ্যাডামকে বলে ডায়নার চুলে সেই জাদুর চিরুনি দিতে। অ্যাডাম ডায়নার চুলে চিরুনি রাখতেই সে দেখতে পায় সেই দিন ইরার বাচ্চাকে নিজের ঘরে রেখে তার পরিবর্তে ইরার বিছানায় ডায়না নিজেই বিড়ালের বাচ্চা রেখে দিয়েছিল, আর সবাইকে সেই বাচ্চাটা নিজের বাচ্চা বলেই প্রচার করেছে, এবং ইরাকেও একইভাবে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কিন্তু কপাল গুনে সেদিন সেখানে অনেক বৃষ্টি হয়েছিল,
যে কারণে ইরাকে আর আগুনে পুড়ে মরতে হয়নি। আর তখন সেখানে থাকা একজন পাদ্রী সবাইকে বলেছিল যেহেতু এটা একটা অলৌকিক ব্যাপার, হয়তো রানী ইরাকে আগুনে পোড়াতে সৃষ্টিকর্তা বাধা দিচ্ছে, তাই আমরা তাকে আগুনে পোড়াবো না। এরপর তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় আর ইরার সেই ছোট্ট বাচ্চাটাকে ডায়না নিজের বাচ্চা বলেই চালিয়ে দেয়। তার নাম রাখে অ্যাডাম। কিন্তু যখন অ্যাডামের বয়স 4 বছর তখন ডায়নার নিজেরও একটা বাচ্চা হয় আর তার নাম রাখে হ্যারি। 4 বছর বয়সে একদিন খেলা করার সময় অ্যাডামকে প্রাণে মেরে ফেলার জন্য মিনারের উপর থেকে অ্যাডামের উপরে একটা বড় পাথর ফেলে ডায়না, কিন্তু এটা আগেই দেখতে পায় ডায়নার স্বামী, আর তাই অ্যাডামকে বাঁচাতে গিয়ে ডায়নার স্বামী সেখানেই মারা যায়। চোখের সামনে এইসব কিছু দেখে অ্যাডাম সহ্য করতে পারে না আর সে সৈন্যদেরকে বলে ডায়নাকে এখনই জেলে পাঠিয়ে দাও, আর নিজের সত্যিকার মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ভিক্টোরিয়ার 7 ভাই মানুষের রূপে সেই গ্রামে ফিরে যায় আর এত বছর পর তাদেরকে কাছে পেয়ে ভিক্টোরিয়ার বাবা মাও অনেক খুশি। আর এই খুশির মুহূর্তের মধ্যে দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করেছো একটা বোন সত্যি কতটা আশীর্বাদ রূপে আসে, আর এই গল্পটা আমাদেরকে এটা অনুভব করায় বোনেরা সত্যি মায়ের আরেক রূপ। আর যারা মুভিটার নাম জানতে অধীর আগ্রহে বসে আছো তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম দ্য সেভেন রেভেন। আর এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন তোয়াসিন হাসান ভাই। তিনি বলেছিলেন, এতদিন কোথায় ছিল এই পেজ, আজীবন হিন্দিতে এরকম এক্সপ্লেন শুনতে হয়েছে। চিন্তার কিছু নেই ভাই, আমরা চলে এসেছি আপনাদের জন্য খুঁজে খুঁজে সুন্দর আর নতুন গল্পগুলো উপস্থাপন করার জন্য। শুধুমাত্র দরকার আপনাদের একটুখানি সাপোর্ট। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমিও জানতে চাই আমাদের ভিডিওটা কোথায় কোথায় যায়। এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, তবে আবারও দেখা হবে এমন টুইস্টে ভরা অ্যাডভেঞ্চারাস কিছু মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।